ব্রক লেসনারের দুটো রিসেন্ট ফটো এসছে, দেখতে পাচ্ছ। এটা হয়তো তার কোনো ফ্রেন্ডস হবে কিংবা কোনো ফ্যান হবে। আর ব্রক লেসনারের শরীরের শেপ তো বেশ ভালো লাগছে, আগের থেকে অনেকটা চুপসে গেছে বলতে আমি ভালো অর্থেই বলছি। অনেকটা জ্যাক্ট শরীর লাগছে, আগে যেমন একটা থলথলে বডি ছিল সেটা আর নেই, অনেক পরিশ্রম করেছে বুঝতেই পারছি। আর এবার হয়তো আমরা ব্রক লেসনারের সিক্স প্যাকওয়ালা বডি দেখতে পাবো। আর এরকম এটা একটা খুব ভালো নিউজ, কারণ ব্রক লেসনার এমনিতে এত পরিশ্রম করে নিজের বডিকে এত শেপে আনবে না, নিশ্চয়ই কিছু কারণ রয়েছে। আর হয়তো তার রেসলিং রিংয়েতে রিটার্ন করার জন্যই সে এত পরিশ্রম করে তার এত তাগড়াই বডি বানিয়েছে। আর এবারে যদি ব্রক লেসনার সত্যি সামারস্ল্যামেতে চলে আসে, আমরা তার একটা দারুণ বডি দেখতে পাবো, একদম সিক্স প্যাকওয়ালা বেশ জ্যাক্ট একটা ব্রক লেসনার। আর ডাব্লিউডাব্লিউ নতুন একটা ট্রেডমার্ক ফাইল করেছে যার নাম হচ্ছে সুপার ব্রল। আর এটা সুপার ব্রলটা হচ্ছে অ্যাকচুয়ালি ডাব্লিউডাব্লিউ যে WCW ছিল তারই একটা পুরনো প্রিমিয়াম লাইভ ইভেন্ট। আর যেমনটা ঠিক আমরা আগের বছর ব্যাড ব্লাড দেখতে পেয়েছিলাম, ওটা একটা পুরনো প্রিমিয়াম লাইভ ইভেন্ট ছিল। তো ডাব্লিউডাব্লিউ পুরনো প্রিমিয়াম লাইভ ইভেন্টগুলোকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। এমনটা সেই ব্যাড ব্লাডের সময়তেই নিউজ এসেছিল যে ডাব্লিউডাব্লিউ হয়তো সুপার ব্রল এইটাকেও ফিরিয়ে আনবে একটা সময় গিয়ে। আর এখন অফিসিয়ালি এটা ফিরে আসছে, আর এটা ট্রেডমার্ক ফাইল হয়ে গেছে। হয়তো আমরা এই বছরেই এই প্রিমিয়াম লাইভ ইভেন্টটা দেখতে পাবো। আর AEW ডায়নামাইটের শোতে আমরা এটা জানতে পারি যে উইল অসপ্রে এখন কিছু সময়ের জন্য টাইম আপ যাবে, কারণ হচ্ছে উইল অসপ্রে এটা রিভিল করেছে যে শেষ 10 মাস ধরে তার নেকের একটা প্রবলেম চলছে, মানে তার গলাতে কোনো একটা প্রবলেম হয়েছে, হয়তো নেকের কোনো ইনজুরি হয়ে গেছে, তো সেটা তাকে খুবই ভোগাচ্ছে। তো সেটা নিয়ে এতদিন সে রেসলিং করেছে, তবে এখন ফাইনালি সেটা ট্রিটমেন্ট করাতে হবে। আর এখন সেই জন্য তাকে কিছু সময়ের জন্য আমরা দেখতে পাবো না, কিন্তু এমনটা সে আশ্বাস দিয়েছে যে AEW ফরবিডেন ডোরের যে আমরা প্রিমিয়াম লাইভ ইভেন্টটা দেখতে পাচ্ছি NXTর সাথে, যেটাকে পুরো ডাইরেক্ট কম্পিট করানো হবে AEW ফরবিডেন ডোর, সেইখানে আমরা হয়তো উইল অসপ্রেকে দেখতে পেয়ে যাব। ততদিনে সে পুরোপুরি রিকভার হয়ে যাবে। আর পরের সপ্তাহ ডায়নামাইটের জন্য একটা বড় ম্যাচ অফিসিয়াল হয়ে গেছে, এটা আমরা অল ইনের রিম্যাচ বলতে পারো। এটা হচ্ছে হ্যাংম্যান পেজের সাথে ডিন অ্যামব্রোজের ম্যাচ। এটা AEW ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য হবে, তো এটা ডিন অ্যামব্রোজের রিম্যাচ হবে। আর এখানে একটা স্টিপুলেশন আছে, সেটা হচ্ছে যে এইখানে সবাই রিং সাইড থেকে ব্যান হবে, কারণ না তো এখানে হ্যাংম্যান পেজের তরফ থেকে কেউ আসবে, স্ট্রিকল্যাং উইল অসপ্রে কেউ আসবে না, আর ডিন অ্যামব্রোজের তরফ থেকে কোনো ডেথ রাইডারের কোনো টিম আসবে না। এখানে শুধুমাত্র দুজনের মধ্যে সিঙ্গলস ম্যাচ হবে। এখানে বলা তো হয় যে সবাই ব্যান, কিন্তু কেউ না কেউ চলেই আসে। আর যখনই দেখি যে সবাইকে ব্যান করে দেওয়া হচ্ছে, তখনই দেখি বাইরে থেকে কেউ না কেউ এসে ইন্টারফেয়ার করে দেয়। তো এখানে ওরকম কিছু একটা হতে পারে। আর যেহেতু অ্যাডাম হ্যাংম্যান পেজ চ্যাম্পিয়ন কদিন আগেই হয়েছে, আর এটা তার প্রথম টাইটেল ডিফেন্স, তো মনে তো হয় না এখানে টাইটেল চেঞ্জ খুব একটা সহজে হবে, কিন্তু এখান থেকে বড়সড় কিছু আমরা এক্সপেক্ট করলেও করতে পারি। আর আমরা স্ম্যাকডাউনেতে দেখতে পেলাম যে কোডি রোজ জনসনের হাত ধরে সাইন করে নিল। আর ডাব্লিউডাব্লিউ কী করেছে যে সেই সামারস্ল্যামের যে কন্ট্রাক্টটা ছিল, সেই কন্ট্রাক্টটাই একটা ডিজিটাল কপি পোস্ট করে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে। দেখতে পাচ্ছ এখানে একদিকে রয়েছে কোডি রোডসের সাইন, যেটা তো একদম খুবই ভালো লাগছে, কিন্তু জন সিনার সাইনটা একটা বাচ্চাদের হিজিবিজি কাটার মতো হয়ে গেছে। তো এইটা কি করে ভ্যালিড হতে পারে, আমি তো সেটাই ভাবছি। ডাব্লিউডাব্লিউ যা পারে তাই বুক করে দেয়। এমনিতে আমরা জন সিনার অটোগ্রাফ সবাই দেখেছি, জন সিনার অটোগ্রাফ বেশ সুন্দর দেখতে হয়, বেশ ঘোরালো প্যাঁচালো হয়, কিন্তু এইটা তো কোনো দিক দিয়ে মনে হচ্ছে না যে জন সিনার সাইন, জাস্ট হিজিবিজি করে দিয়েছে হয়ে গেছে। আর এই হিজিবিজি হয়েছে বলেই মনে হয় ডাব্লিউডাব্লিউ এটাকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে, নাহলে অন্য কোনো কন্ট্রাক্টের সাথে তো আমরা এরকম কিছু দেখতে পাই না। তো এটাও বেশ একটা ফানি জিনিস তো বলতে পারো। আর এখন এমনটা নিউজ আসছে যে আমরা ক্যারিয়ান ক্রসের সাথে স্যামিজেনের একটা ফাইনাল চ্যাপ্টার দেখতে পাবো, মানে সামারস্ল্যামেতে এদের মধ্যে 3 নম্বর ম্যাচ হবে। একটা তো ক্যারিয়ান ক্রস জিতে গেছে, একটা স্যামিজেন জিতে গেছে, আর ফাইনাল যে ম্যাচটা হবে সেটা সামারস্ল্যামেতে টেক প্লেস করবে, এমনটা নিউজ আসছে। হয়তো পরের সপ্তাহতেই আমরা এটা অফিসিয়াল হতে দেখতে পাবো, আর হলে পরের সপ্তাহতেই হবে, কারণ ওটাই হচ্ছে গো হোম এডিশন, ওর পরে আর টাইম নেই। আর সামারস্ল্যামেতে আরও 2-3টে ম্যাচ বুক করতে হবে, তো এইটাও ডাব্লিউডাব্লিউ ফগটিয়ায় বুক করে দেবে। আর এইবারে দেখতে হবে এই ম্যাচটা বেশ ইম্পর্টেন্ট, এখানে ডাব্লিউডাব্লিউ কাকে জেতায়, স্যামি জেন নাকি ক্যারিয়ান ক্রস। যদি ক্যারিয়ান ক্রস হেরে যায় এখানে, তার মানে হচ্ছে যে রাইভাল জিতে সেই হারতে চলেছে, এখানে 2-1 মতো একটা স্ট্যাট হয়ে যাবে। কিন্তু যদি এখানে ক্যারিয়ান ক্রস জিতে যায়, তাহলে স্যামি জেন হয়ে যাবে 1 আর ক্যারিয়ান ক্রস হয়ে যাবে 2। তাহলে আমরা ক্যারিয়ান ক্রসের তরফ থেকে একটু ভালো কিছু এক্সপেক্ট করতে পারি, যে হয়তো এখানে যেহেতু তাকে জিতিয়ে দিয়েছে রাইভাল জিতে, তো তার সাথে হয়তো ভবিষ্যতে ভালো কিছু হবে। তাই এই 3 নম্বর ম্যাচটা বেশ ইম্পর্টেন্ট হতে চলেছে স্যামি জেন আর ক্যারিয়ান ক্রস দুজনের পক্ষেই। আর তোমাদের সকলে ড্যানিয়েল ব্রায়ানের ইয়েস মোমেন্টের কথা তো নিশ্চয়ই মনে থাকবে, রেসলম্যানিয়া 30 সময় ওটাই তো মেন স্টোরি লাইন ছিল। সে ডবল চ্যাম্পিয়ন হয়েছিল মেইন ইভেন্টে র্যান্ডি অর্টন আর বাটিস্টাকে ট্রিপল থ্রেট ম্যাচে হারিয়ে।
আর তার আগে সে ট্রিপল এইচের সাথে একটা ম্যাচ রেসেল করে এসেছিলো, তো ওটা একটা অনেক বড় মোমেন্ট ছিল। কিন্তু ড্যানিয়েল ব্রায়ান এখন বলছে যে তার জন্য রেসেলমেনিয়া মেন ইভেন্ট করা খুব একটা বড় জিনিস ম্যাটার করে না, মানে ওটা অত বড় একটা মোমেন্ট তার জন্য অতটাও গুরুত্বপূর্ণ নয়। তো রেসেলমেনিয়া মেন ইভেন্ট করা কতজনের স্বপ্ন থাকে, আর ড্যানিয়েল ব্রায়ান ওটা পেয়েও অবজ্ঞা করছে। আর ড্যানিয়েল ব্রায়ান এটাও বলে যে সে চেয়েছিল যে সে যখন সেলিব্রেশন করছিল তখন যেন ব্রি বেলা তাকে জয়েন করুক, মানে রিংয়ের মধ্যে যেমন আমরা দেখেছিলাম কোডি রোডসের সেলিব্রেশনের সময় আমরা তার ফ্যামিলি ফ্রেন্ডস তার বউ সবাইকে দেখতে পেয়েছিলাম। ড্যানিয়েল ব্রায়ানও এরকমই কিছু একটা চেয়েছিল, বাকিদের নাম তো বলেনি, শুধুমাত্র চেয়েছিল যে ব্রি বেলা যাতে রিংয়ের মধ্যে আসতো। কিন্তু ভিন্স ম্যাকম্যান সেটা পছন্দ করেনি আর বলে দেয় যে কোনো ফ্যামিলি ফ্রেন্ডস বউ বাচ্চা কেউ আসবে না, শুধুমাত্র তুমি একাই সেলিব্রেট করবে। তো ওইটা মনে লেগে গেছে ড্যানিয়েল ব্রায়ানের। তবে রেসেলমেনিয়া 30-তে ড্যানিয়েল ব্রায়ান জেতার পর আমরা বেশ লম্বা চওড়া সেলিব্রেশন দেখতে পেয়েছিলাম ড্যানিয়েল ব্রায়ানের তরফ থেকে। ক্রাউডও খুব খুশি ছিল আর তখন পরিবেশটাও খুব দারুণ হয়েছিল। আর এবারে গান্থারের সাথে বড় একটা আজব জিনিস হয়ে গেছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ ওল্ড আর নিউ লেখা আছে, তো এটা হচ্ছে ডাব্লিউডব্লিউইর ওয়েবসাইটের ওপর তাদের যে ব্যানার সেইটা। তো ব্যানারে পুরনো ব্যানারের সাথে নতুন ব্যানারের কোনো রকম পার্থক্য নেই, শুধুমাত্র একটাই পার্থক্য হচ্ছে, সেটা হচ্ছে দেখতে পাচ্ছ গান্থার আগের ব্যানারে ছিল, এখন শুধুমাত্র গান্থারের জায়গায় R-Truthকে দিয়ে দেওয়া হয়েছে। তো এটা কীরকম, এটা মিস্টেক তো বলা যায় না, এটা ইচ্ছা করেই করেছে, কারণ ডাব্লিউডব্লিউ যদি ব্যানার চেঞ্জ করার হতো তাহলে অনেক কিছুই চেঞ্জ হয়ে যেত, কিন্তু এখানে শুধুমাত্র গান্থারকে রিমুভ করে R-Truthকে আনতে হবে, সেই জন্যই ব্যানারটা চেঞ্জ করা হয়েছে। তো এটা তো ইচ্ছা করেই করেছে। তো এবারে আসল প্রবলেমটা কি গান্থারকে নিয়ে সেটা তো বুঝতে পারছি না। এক তো ডাব্লিউডব্লিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন, এত বড় রেসলার, তার জায়গায় তাকে রিপ্লেস করে দেওয়া হলো R-Truthকে দিয়ে, এমনকি ব্যানারে অন্য কোথাও আমরা গান্থারকে দেখতেই পাচ্ছি না। তো এটা বড়ই আজব সিচুয়েশান, কী হয়েছে কিছু তো বোঝা যাচ্ছে না, কোনো রকম নিউজও আসেনি। ডাব্লিউডব্লিউর নিজের তরফ থেকে এরকমভাবে পরিশ্রম করে গান্থারকে রিমুভ করে দেওয়া, এটা কোনো দিক দিয়ে একটা ভালো সাইন তো নয়। আর কালকের ড্রু ম্যাকিন্টায়ারের লোগান পলের ইম্পালসিভ পডকাস্টে যে ইন্টারভিউটা হয়েছে ওটা নিয়ে তো তোমাদেরকে বলেছিলাম। তো সেখানে ড্রু ম্যাকিন্টায়ার আরেকটা জিনিস বলে, ড্রু ম্যাকিন্টায়ার বলে যে সে যখন পুরোপুরি রিটায়ার হয়ে যাবে ডাব্লিউডব্লিউ কোম্পানি থেকে, রেসলিং জগৎ থেকে, তখন রিটায়ার মানে পুরোপুরি রিটায়ার, তখন তাকে আমরা দেখতেও পর্যন্ত পাবো না। সে কোনো জায়গায় কোচিং করবে না, কোনো লেজেন্ডস ডিল নয়, কোনো কিছুই নয়, মানে একেবারে সে অদৃশ্য হয়ে যাবে, একেবারে বাড়িতে বসে যাবে, এইটা সে বলছে। তো এরকম তো অনেকেই বলে, কিন্তু পরে আমরা দেখতে পাই যে রিটায়ার হওয়ার পর টাকার জন্য অনেকে কোচ হয়ে যায়, রেসলিং স্কুল খুলে দেয়, তারপরে আমরা দেখতে পাচ্ছি আন্ডারটেকার, বুকাটি, এরা যেরকম শো চালিয়ে বেড়াচ্ছে সেরকম আমরা অনেকেই দেখতে পাই। তো ড্রু ম্যাকিন্টায়ারের তো ইচ্ছা দেখছে একদম পুরো আলাদা, কিন্তু ভবিষ্যতে কী হবে বলা যায় না। তোমরা আমাকে অনেকবার কমেন্ট বক্সে জিজ্ঞেস করেছো যে পেজ কি কোনো দিন ডাব্লিউডব্লিউতে রিটার্ন করবে। তো ফাইনালি একটা নিউজ এসছে, বডি স্ল্যাম নেট, যেটা একটা রিলায়েবল সোর্স তো মানা হয়, মানে তোমরা রেসেল বোর্ডস তারপরে PW ইনসাইডার এদের নিউজ যদি 90% অ্যাকুরেট হয় তাহলে বডি স্ল্যামকে তোমরা 70% অ্যাকুরেট ধরতে পারো। তো কিছু সত্যতা তো এদের মধ্যে রয়েছে, তো সেই হিসাবেই আমি বলছি যে বডি স্ল্যাম নেট এটা বলছে যে ডাব্লিউডব্লিউ এই মুহূর্তে পেজকে নেওয়ার জন্য একদমই ইন্টারেস্টেড নয়, পেজ যদি আসতে চায় তাও ডাব্লিউডব্লিউ তাকে নেবে না, তো কোনো রকম ইন্টারেস্ট তো দেখাচ্ছে না। আর এমনি তো ওমেন্স রস্টারের যা হাল চলছে, বড় বড় রেসলার যারা রয়েছে তাদেরকে ঠিক করে ইউজ করতে পারছে না, তো পেজকে নিয়েছে বা কী বা করে নেবে, তোমরা নিকি বেলার হাল তো দেখেই নিয়েছো। আর এবারে এই বডি স্ল্যাম নেটের তরফ থেকে একটা নিউজ এসছে যেটা রক রিলেটেড রয়েছে। আমরা তো ভাবছি যে রকের যেভাবে মেনশন আমরা দেখতে পেলাম আর যেভাবে স্যাটিসফ্যাকশান করা হচ্ছে, তো মনে তো হচ্ছে যে আমরা রেসেলমেনিয়া যেটা দেখতে পাই না ওটা সামার স্ল্যামেতে দেখতে পাবো, কিন্তু বডি স্ল্যাম নেট এটা বলছে যে আমরা সামার স্ল্যামেতে রককে দেখতেও পাবো না। আর রককে সামার স্ল্যামের আগে কিংবা পরে কোথাও শিডিউল করাই নেই, এমনকি ডাব্লিউডব্লিউর মধ্যে এমন কোনো রকম কথাবার্তা চলছেই না যে রককে রিটার্ন করানো হবে। রককে আমরা দেখতে পাচ্ছি না সামার স্ল্যামেতে, ওটা শুধুমাত্র ওই বলতে পারো টিকিট বিক্রি করার জন্য কিংবা হাইপ বাড়ানোর জন্যই করা হচ্ছে। তো রক সামার স্ল্যামেতে আসছে না, আর স্যাটিসফ্যাকশান ওটা স্বপ্ন হয়েই থেকে যাবে। তো এ তো একদম ঠিক হচ্ছে না। এই ডাব্লিউডব্লিউ প্রত্যেকবার আমাদের সাথে এরকমই করে, প্রত্যেকবার রকের নাম নেওয়া হয়, ব্রক লেসনারের নাম নেওয়া হয়, বড় সড়ো জিনিসের নাম নেওয়া হয়, আর তারপরে আমাদেরকে হাইপ আপ করে দিয়ে একেবারে লাস্টে গুয়ের মতো একটা শো দিয়ে দেওয়া হয়, যেমনটা আমরা প্রত্যেকবারই দেখতে পাই। এবারেও মনে হচ্ছে সেরকমই কিছু একটা হতে চলেছে। কোডি রককে মেনশন করছে, ব্রককে মেনশন করছে, এরপরেও যদি আমরা এখানে রকের কোনো রকম ইনভলভমেন্ট দেখতে না পাই তাহলে লাভটাই বা কী হবে, এখানে বড় জোর কী হবে, ট্র্যাভিস স্কট চলে আসবে আবার। ওই ট্র্যাভিস স্কটই তো রয়েছে যে স্টোরি লাইন কন্টিনিউ করে, রকের তো স্টোরি লাইন কন্টিনিউ করার তেমন কোনো ইচ্ছাই নেই। আর যদি সত্যি আমরা এত কিছু করার পরেও যদি সামার স্ল্যামেতে রককে ফাইনালি দেখতে না পাই
তাহলে তো আর কোনো মজাই আসবে না, মানে যেরকম রেসলম্যানিয়া ছিল সেরকমই হয়ে যাবে ব্যাপারটা। তো সেরকম কিছু স্পেশাল তো এখানে দেখতে পাচ্ছি না। তো যদি এটা সত্যিকারে হয় খুবই ডিসঅ্যাপয়েন্টিং বলবো, মানে জবরদস্তি তাহলে রককে মেনশন করার দরকারই বা কী ছিল। এক তো তোমরা দেখাচ্ছ যে তোমরা নিয়ে আসছো রককে, তোমরা ফাইনালি সেই জিনিসটা করবে যেটার জন্য আমরা ওয়েট করেছিলাম, আর শেষ পর্যন্ত এটা জানতে পারলাম যে না, এটা তো শুধুমাত্র নাটক ছিল, জাস্ট আমাদের হাইপ বাড়ানোর জন্য। কারণ এমনিতেও কোডি ভার্সেস জন সিনার ম্যাচের জন্য তেমন কোনো হাইপ ছিল না। এই যে সেগমেন্টটা আমরা দেখতে পেলাম যেখানে রক আর ব্রক লেসনার দুজনকে মেনশন করা হলো, আর তারপর থেকেই কিন্তু এটা আরও বেশি চড়াও হয়ে যায় যে রক এখানে আসতে চলেছে, আর তার উপরে একটা নো ডিসকোয়ালিফিকেশান ম্যাচ এটাকে বানিয়ে দেওয়া হয়েছে। তো সেই জন্যই আমাদের এত বেশি হাইপ বেড়ে গেছে। তো এবারে যদি শেষ পর্যন্ত কিছু না করে, তার মানে হলো রেসলম্যানিয়ার মতো সামারস্ল্যামেতেও এরা আমাদেরকে খুব বড়সড়ভাবে চুনা লাগাতে চলেছে। আর আমি তো এটার জন্য অপেক্ষা করছি যে এই বিষয়ে কবে ডেভ ম্যারিজার কিছু বলবে, কারণ এই সমস্ত বিষয়ে ডেভ ম্যারিজারের নিউজগুলো বেশ অ্যাকিউরেট হয়, আর সে খুব পারফেক্টভাবে বলতে পারে যে এখন কি চলছে না চলছে। তো এখনো পর্যন্ত ডেভ ম্যারিজারের তরফ থেকে তো কোনো রকম রিপোর্ট আসেনি, তো আশা করবো সামারস্ল্যামের আগে হয়তো কিছু একটা বলবে ডেভ ম্যারিজার এই বিষয়টার ওপর। তো আপাতত এখন সেটার জন্যই ওয়েট করা যাক। আর চলো গাইজ, এই ছিল আজকে নিউজ ভিডিও। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অবশ্যই অন করে দিও, আর ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে পরের WWE একটা নিউজ ভিডিওতে।